দেখো, অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্ররা, আজকে তোমাদের 110 পাতা থেকে পড়াবো। ঠিক আছে? এই ষষ্ঠ অধ্যায়। ঠিক আছে? দেখো, এখানে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে দিয়েছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনটা কেন হয়েছিল এটা তো আগের দিন বলেছি, এবং কিভাবে হয়েছিল। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন প্রকৃত গণ আন্দোলন হিসেবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছিল, কারণ আন্দোলনের অধিকাংশ নেতাই ছিল বড় শহর বা মফস্বলে শিক্ষিত ভদ্রলোক গোষ্ঠীর মানুষ। ফলে সামাজিক ও সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে অধিকাংশ জনগণের উপযোগী কোনো কর্মসূচি হাজির করতে স্বদেশী নেতৃত্ব ব্যর্থ হয়েছিল। ঠিক আছে? তাছাড়া স্বদেশী জিনিস ব্যবহারের জন্য অনেক ক্ষেত্রে সাধারণ গরিব মানুষের ওপর জোর জুলুম করা হতো, অথচ বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশি দ্রব্যের তুলনায় স্বদেশী দ্রব্যের দাম অনেক বেশি হতো। সেই সব দ্রব্য কেনার ক্ষমতা উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত নেতৃত্বে থাকলেও বেশিরভাগ গরিব জনগণ জনগণের ওই ক্রয় ক্ষমতা ছিল না। প্রয়োজনের তুলনায় স্বদেশী দ্রব্যের যোগানও ছিল খুব কম। একই কথা স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান ও আদালতের ক্ষেত্রেও খাটে। পাশাপাশি স্বদেশী নেতৃত্ব যখন শ্রমিক ধর্মঘট আয়োজন করতেন, তখন তার থেকে হিন্দুস্তানি শ্রমিক ও বাগিচা শ্রমিকরা কিন্তু বাদ পড়ে যেত। ফলে দরিদ্র কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের সংখ্যাগরিষ্ঠ অংশ চরমপন্থীদের নেতৃত্বে স্বদেশী আন্দোলনে সামিল হতে পারেননি। তাছাড়া বেশ কিছু চরমপন্থী নেতা স্বদেশী আন্দোলনে ধর্মীয় প্রতীক ও দেবদেবীর প্রসঙ্গ ব্যবহার করতে থাকেন। সেই সব প্রসঙ্গে হিন্দু ধর্মীয় ঝোঁক ক্রমেই বেড়ে ওঠে। ফলে সংখ্যাগরিষ্ঠ মুসলমান ও বৈষ্ণব কৃষকরা চরমপন্থী আন্দোলনের সঙ্গে মানসিকভাবে যুক্ত হতে পারেননি। ঠিক আছে? তাহলে এই যে প্যারাগ্রাফটা, এটা হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতা। পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে বঙ্গভঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতাগুলি কী কী, তখন এটা তোমায় লিখতে হবে। ঠিক আছে? তোমরা ব্র্যাকেট করে নিও। এবার দেখো, পাশে দিয়েছে টুকরো কথা স্বদেশী শিল্প। বয়কট স্বদেশী আন্দোলন তাঁত, রেশম ও আরও কতগুলি দেশীয় শিল্পীকে নতুন করে উৎসাহ জুগিয়েছিল। ঠিক আছে? বিদেশি বা দেশি বা বড় কলকারখানায় তৈরি জিনিসপত্রের বদলে দেশীয় ছোট ছোট শিল্পের উদ্যোগ শুরু হয় বাংলায়। ছাত্রদের কারিগরি শিক্ষা নেওয়ার জন্য জাপান প্রভৃতি দেশে পাঠানোর জন্য তহবিল গড়ে তোলা হয়। 1906 খ্রিস্টাব্দে চালু হয় বঙ্গলক্ষ্মী কটন মিলস। দাগ মারবে, এটা হচ্ছে শর্ট কোশ্চেন আসবে। ঠিক আছে? চীনামাটির পাত্র, সাবান, দেশলাই প্রভৃতি দেশীয় কলকারখানায় তৈরি হয়। তবে মূলধনের অভাবে স্বদেশী শিল্প বিশেষ সাফল্য পায়নি। তবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের এর ব্যতিক্রম। এই যে স্বদেশী শিল্পটা কেন গড়ে উঠলো, কারণ স্বদেশী আন্দোলন যখন গড়ে উঠলো, বঙ্গভঙ্গ আন্দোলন যখন গড়ে উঠলো বঙ্গভঙ্গ আন্দোলন যখন গড়ে উঠলো, তখন আন্দোলনকারীরা বুঝেছিল যে আন্দোলনকে সফল করতে গেলে ইংরেজদের চাপে ফেলতে হবে। সেই জন্য ইংরেজদের হাতে না মেরে ভাতে মারার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ শুধু আন্দোলন করলেই চলবে না। তখন বাংলাতে বাংলা বলো তথা ভারতে ব্রিটিশ পণ্যের আর কি খুব গুরুত্ব ছিল, এবং সকলেই ব্রিটিশ পণ্য সামগ্রী ব্যবহার করতো। ব্রিটেন থেকে যে পণ্য সামগ্রী আনা হতো, তোমরা তো আগেই জানো যে ভারতবর্ষের শিল্পায়ন তো প্র্যাকটিক্যালি ব্রিটেনের স্বার্থেই পরিচালিত হতো, এবং বেশিরভাগ কলকারখানায় ব্রিটিশ শিল্পপতিরাই গড়ে তুলেছিল, এবং ব্রিটেন থেকেও অনেক পণ্য সামগ্রী আসতো। ভারতে তো শিল্প বলে কিছু ছিল না। তো জাতীয়তাবাদী নেতারা বুঝতে পারলেন যে ইংরেজদের আঘাত করতে গেলে এই বিলেতি জিনিস, ব্রিটেন থেকে যে পণ্য সামগ্রী আছে সেই সামগ্রী বয়কট করতে হবে। সেই জন্য বয়কট প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, আমি আগের দিন বলেছি। আর তার পরিবর্তে দেশীয় সামগ্রী গ্রহণ করতে হবে, অর্থাৎ দেশীয় শিল্পকে উৎসাহ দিতে হবে। এবং এই জন্যই স্বদেশী আন্দোলন গড়ে উঠলো পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায়, এবং স্বদেশী দ্রব্য ব্যবহারের একটা উদ্যোগ চোখে পড়লো। আর এই স্বদেশী দ্রব্য ব্যবহারে যখন উদ্যোগ চোখে পড়লো, তখনই কিন্তু অনেক স্বদেশী শিল্প কারখানা গড়ে উঠেছিল। ঠিক আছে? বাংলা তথা ভারতবর্ষে আমরা দেখব যে প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করলেন। এই বেঙ্গল কেমিক্যাল আজও খুব বিখ্যাত। এছাড়া নীলরতন সরকার সাবান কারখানা প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া তারপরে বঙ্গলক্ষ্মী কটন মিলস চালু হয়েছিল। এছাড়া দেশলাই কারখানা গড়ে উঠেছিল, সাবান কারখানা, মাটির পাত্র, চীনামাটির পাত্র ইত্যাদি প্রচুর শিল্প গড়ে উঠেছিল এবং কারখানা তৈরি হয়েছিল। ঠিক আছে? সবই স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে। তাই স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে আলাদা কিন্তু স্বদেশী শিল্পের একটা বিকাশ ঘটেছিল। ঠিক আছে? এটা বলতে পারো। এরপরে দেখো, এখানে রয়েছে যে এই 111 পাতায় জাতীয় শিক্ষা, টুকরো পাতা। স্বদেশী আন্দোলন যখন গড়ে উঠল,
স্বদেশি শিল্পেরও যেমন বিকাশ ঘটেছিল, তেমনি স্বদেশি শিক্ষা প্রতিষ্ঠানেরও একটা গড়ে উঠলো। কেন না, আন্দোলনে, বঙ্গভঙ্গ আন্দোলনে যেসব ছাত্ররা কলেজে এবং স্কুল কলেজে যারা ছিল ছাত্ররা, তারা কিন্তু আন্দোলনের জন্য স্কুল কলেজ ত্যাগ করে আন্দোলনে সামিল হয়েছিল। তো অনেক ছাত্রছাত্রী কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছিল। তো ব্রিটিশ সরকার এই ছাত্রছাত্রীদের দমন করার জন্য কুখ্যাত একটি সার্কুলার জারি করে। কার্লাইল এই সার্কুলারটা জারি করেছিলেন বলে নাম হচ্ছে কার্লাইল সার্কুলার। এই সার্কুলারে বলা হয়েছিল যে যেসব ছাত্রছাত্রী স্কুল কলেজ ত্যাগ করে আন্দোলনে সামিল হচ্ছে, তাদের ভবিষ্যতে চাকরি দেওয়া হবে না এবং তাদের কিন্তু ভবিষ্যতের পথ, শিক্ষা ব্যবস্থা বা উন্নতির পথ বন্ধ করে দেওয়া হবে। তো তখন এতে কি হলো, ছাত্রছাত্রী আন্দোলনে যোগদানকারী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কিন্তু বিপন্ন হয়ে পড়ল। তখন সেই জন্য জাতীয়তাবাদী নেতারা উপলব্ধি করলেন যে এই যে আন্দোলনে যোগদানকারী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উন্নতির জন্য একটি বিকল্প শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে, ঠিক আছে। এবং তাদের সেখানে কি করতে হবে না, বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, যেখানে ছাত্রছাত্রীরা পড়তে পারবে এবং পড়াশোনা করে তারা যাতে ভবিষ্যতে চাকরি পেতে পারে তার ব্যবস্থা করতে হবে। সেটা একটা উদ্দেশ্য ছিল। আরেকটা উদ্দেশ্য ছিল যে ইংরেজদের যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে ছাত্রছাত্রীদের শুধু কেরানি তৈরি হচ্ছে এবং এবং তারা শুধু চাকরি পাওয়ার জন্যই শুধু পড়াশোনা করছে, প্রকৃত শিক্ষা তারা কিন্তু লাভ করতে পারছে না। আর এছাড়া শুধু তারা পাশ্চাত্য শিক্ষাই লাভ করছে। ভারতবর্ষের যে প্রাচ্য শিক্ষা বা এতদিনে যে স্বদেশি শিল্প, দেশীয় এই হিন্দু ধর্মের যে গৌরব, সংস্কৃতি, ঐতিহ্য, সেগুলো তারা শিখতে পারছে না। সেই জন্য কিন্তু এটাও তারা ঠিক করলেন যে এই মহাবিদ্যালয় বা জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠা করে তারা কিন্তু সেখানে যেমন প্রাচীন সংস্কৃতি, গৌরব এবং ঐতিহ্য এগুলো যেমন তারা শেখাবেন এবং সর্বোপরি এবং তাদের কিন্তু পাশ্চাত্য শিক্ষাও দেওয়া হবে, ঠিক আছে। সুতরাং ভারতবর্ষের জাতীয়তাবাদী মনোভাব বৃদ্ধি করা প্লাস হিন্দু ধর্মের ঐতিহ্য, সংস্কৃতি এবং এইসব তৈরি করা, এটাই ছিল জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গঠনের একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্যেই কিন্তু 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল এবং জাতীয় শিক্ষা পরিষদে কিন্তু অনেকগুলো বিভাগ ছিল, যেমন দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে বেঙ্গল ন্যাশনাল কলেজ আর একটা হচ্ছে বিটিআই, ঠিক আছে, বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, ঠিক আছে। বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিল অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ এই তিনি বড়োদার গায়ে তিনি চাকরি করতেন এবং সেখানে 325 টাকা বোধহয় বেতন পেতেন। সেই চাকরি ছেড়ে দিয়ে তিনি কিন্তু বাংলায় চলে এলেন এবং জাতীয় শিক্ষার ভার গ্রহণ করলেন মাত্র 75 টাকা বেতনে, মাসিক 75 টাকা বেতনে, ঠিক আছে। যাই হোক, আর এই জাতীয় শিক্ষাকে কিন্তু সাহায্য করতে এগিয়ে এলেন বিভিন্ন সব জমিদাররা, যেমন রাজা সুবোধকান্ত রায়চৌধুরী, তারপরে যে মনীন্দ্র চন্দ্র নন্দী জমিদার, এরা প্রচুর অর্থ সাহায্য করেছিলেন এবং তাদের উদ্যোগে কিন্তু বিভিন্ন জেলায় জেলায় জাতীয় বিদ্যালয় তৈরি হলো, জাতীয় মহাবিদ্যালয় তৈরি হলো, ঠিক আছে। পূর্ববঙ্গের কয়েকটি জাতীয় বিদ্যালয় খুবই বিখ্যাত ছিল, দেখো এখানে রয়েছে। সেই সব বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বিপ্লবী আন্দোলনে কর্মী হিসেবেও কাজ করত। ঢাকার কাছে সোনারং জাতীয় বিদ্যালয়ের নাম এ বিষয়ে উল্লেখযোগ্য, তবে টাকার বরাদ্দ কম থাকার জন্য জাতীয় শিক্ষার বিস্তার থমকে যায়। বুঝতে পেরেছো, টাকার একটু বরাদ্দটা কম ছিল বলে জাতীয় শিক্ষার বিস্তার কমে গেছিল। সুতরাং স্বদেশী আন্দোলন বা বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপূরক হিসেবে স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান গঠন এবং জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গঠনও কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় ছিল। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো বিপ্লববাদী আন্দোলন, 112 পাতা। স্বদেশী আন্দোলনের শেষ দিকে বিপ্লববাদী আন্দোলনের ধারাটি বেশি করে দেখতে পাওয়া যায়। এই ধারার একটি প্রধান ভিত্তি ছিল বিভিন্ন সমিতিগুলি। আপাতভাবে সমিতিগুলি শরীরচর্চার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগ নিত এবং তার মধ্যে দিয়ে মূলত ছাত্র ও যুব সমাজের কাছে স্বদেশী ভাবধারা প্রচার করা হতো। সেই সময় মূলত বিভিন্ন সমিতিকে কেন্দ্র করে বিপ্লবী পন্থায় ব্রিটিশ প্রশাসনের মধ্যে ত্রাস সৃষ্টি করার ধারণাটি গড়ে ওঠে। একদিকে জাতীয় কংগ্রেসের আবেদন নিবেদন নীতির অসারতা স্পষ্ট হচ্ছিল, অন্যদিকে স্বদেশী আন্দোলনের ফলে বেড়ে চলেছিল ঔপনিবেশিক দমন পীড়ন। পাশাপাশি 1908 খ্রিস্টাব্দ নাগাদ স্বদেশী আন্দোলন সামাজিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে বিপ্লবীদের অনেকেই ঔপনিবেশিক প্রশাসনকে সন্ত্রস্ত করে ধাক্কা দিতে চেয়েছিলেন। তার ফলে বিপ্লববাদী আন্দোলনের ধারাটি ক্রমে প্রবল হয়ে ওঠে। তাহলে এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা থেকে একটা প্রশ্ন দিতে পারে, সেটা হচ্ছে যে বাংলায় বিপ্লববাদী আন্দোলন কেন গড়ে উঠেছিল, ঠিক আছে। নেক্সট প্যারাগ্রাফ চলো দেখ। অত্যাচারী ব্রিটিশ প্রশাসক ও তাদের সহযোগী দেশীয় ব্যক্তিদের চিহ্নিত করতে শুরু করেন বিপ্লবীরা। শুরু হয় ব্যক্তি হত্যা রাজনীতি।
বাস্তবত সেই সময় জনগণের সামনে উপনিবেশ বিরোধী আন্দোলনের কোনো কর্মসূচি ছিল না। ফলে ঔপনিবেশিক দমনপীড়নের পাল্টা সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে ব্রিটিশ শাসককুলে ত্রাস সৃষ্টি করা অপরিহার্য বলে মনে করেছিলেন অনেকেই। যদিও বিপ্লবীদের সামনে সেটাই একমাত্র পথ ছিল না, সবাই নির্বিচারে সেই পথকে সমানভাবে সমর্থনও করেনি। দেখো পরেরটায়, রাজনৈতিক প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যম হিসেবে হিংসার ব্যবহার 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ লক্ষ্য করা গিয়েছিল। 1876 ও 77 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে বাসুদেব বলবন্ত ফাঁদকে সাধারণ মানুষদের নিয়ে একটি সংগঠন তৈরি করেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ছিল টাকা। সেই টাকা জোগাড় করার জন্যই ফাঁদকে তার দলকে ডাকাতি করতে পাঠান। তবে শেষ অবধি ফাঁদকে ধরা পড়েন ও তার সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এরপর বিভিন্ন সমিতি ও আখড়ার মাধ্যমে মহারাষ্ট্রে বিপ্লবী কার্যকলাপ চালানো হতে থাকে। বাংলাতেও শরীরচর্চার প্রতিষ্ঠানগুলিতে কেন্দ্র করে বিপ্লবী কার্যকলাপ সংগঠিত হতে শুরু করে। 1902 খ্রিস্টাব্দে কলকাতায় 3টি ও মেদিনীপুরে একটি দল তৈরি হয়। এগুলির মধ্যে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত অনুশীলন সমিতি অন্যতম বিখ্যাত প্রতিষ্ঠান। দাগ মারবে এটা, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? সতীশচন্দ্র বসু। অবশ্যই এই সমিতিগুলি বিপ্লবী কার্যকলাপ গোপনে চালানো হতো, ঠিক আছে। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় থেকেই বাংলার বিভিন্ন অঞ্চলে নতুন নতুন সমিতি প্রতিষ্ঠিত হতে থাকে। 1906 খ্রিস্টাব্দে পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি তৈরি হয়। দাগ মারবে এটা, শর্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সারা বাংলাব্যাপী বিপ্লবীদের সম্মেলন আয়োজন করা হয়। যুগান্তর পত্রিকা হয়ে ওঠে বাংলার বিপ্লবী আন্দোলনের মুখপত্র। অর্থ জোগাড় করার জন্য স্বদেশি ডাকাতির পাশাপাশি বোমা বানানোর উদ্যোগও নেওয়া হতে থাকে। কলকাতার মানিকতলায় বোমা তৈরির কারখানা বানানো হয়। 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারা উদ্যোগ নেন। এই জায়গাটা দাগ মারবে। 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারা উদ্যোগ নিয়েছিলেন। কিংসফোর্ডকে মারার উদ্যোগ ব্যর্থ হওয়ার পর সরকারের তরফে বিপ্লবী আন্দোলনের প্রতি চূড়ান্ত দমনপীড়ন চালানো হয়। মানিকতলায় বোমা কারখানাটি হদিশ পেয়ে যায় ব্রিটিশ প্রশাসন। বিভিন্ন বিপ্লবী নেতৃত্বকে গ্রেপ্তার করে এবং মৃত্যুদণ্ড অথবা কারাদণ্ড দেওয়া হয়। উপনিবেশ বিরোধী আন্দোলন এবং চূড়ান্ত স্বাধীনতা অর্জনের নিরিখে বিচার করলে প্রথম পর্বে বিপ্লবী কার্যকলাপ খুব একটা সফল হয়নি। তাহলে আমি তোমাদের বলি যে এই যে এখান থেকে অত্যাচারী ব্রিটিশ প্রশাসক ও তাদের সহযোগী দেশীয় ব্যক্তিদের চিহ্নিত করতে শুরু করেন বিপ্লবীরা, ঠিক আছে। 112 পাতায় দেখো, এখান থেকে তুমি ব্র্যাকেট করবে এবং চলে আসবে হচ্ছে 113 পাতায়। দেখো এই যে কিংসফোর্ডকে মারা উদ্যোগ ব্যর্থ হওয়ার পর সরকারের তরফে বিপ্লবী আন্দোলনের প্রতি চূড়ান্ত দমনপীড়ন চালানো হয়। তারপর তো দেখো লাস্ট লাইনটা দেখো, বিভিন্ন বিপ্লবী নেতৃত্বকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড অথবা কারাদণ্ড দেওয়া হয়। এত অবধি তোমরা একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে বাংলার বিপ্লবী প্রথম পর্বে বিপ্লবী আন্দোলন সম্পর্কে কি জানো? প্রশ্নটা বুঝতে পেরেছ? বাংলার প্রথম পর্বে বিপ্লবী আন্দোলন সম্পর্কে কি জানো? এ প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে দেখো বাংলায় অনেকগুলো গুপ্ত সমিতি গড়ে উঠেছিল, তার মধ্যে অনুশীলন সমিতি এবং যুগান্তর পত্রিকা অন্যতম। এবার অনুশীলন সমিতি, এই যুগান্তর সমিতি কিন্তু গড়ে উঠেছিল। যুগান্তর সমিতিতে ছিলেন কে কে? বারিন ঘোষ, তারপরে হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত থেকে শুরু করে অবিনাশ ভট্টাচার্য থেকে শুরু করে আরও অনেকেই ছিলেন। এই ভূপেন্দ্রনাথ দত্ত এই যুগান্তর সমিতি থেকে একটি পত্রিকা প্রকাশ করা হতো, সেটার নাম হচ্ছে যুগান্তর পত্রিকা। এই যুগান্তর পত্রিকা তখন বাংলায় বিপ্লবী আন্দোলনের প্রচারে একটা বিশেষ মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল এবং এই যুগান্তর পত্রিকার কিন্তু সম্পাদক ছিলেন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত। এই ভূপেন্দ্রনাথ দত্ত কে জানো? তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে, ইনি ছিলেন হচ্ছে স্বামী বিবেকানন্দের কনিষ্ঠ ভাই। স্বামী বিবেকানন্দ এরা নরেন্দ্রনাথ দত্তের 3 ভাই। নরেন্দ্রনাথ দত্ত বড় ভাই, মহেন্দ্রনাথ দত্ত মেজ ভাই, আর ভূপেন্দ্রনাথ দত্ত হচ্ছে ছোট ভাই। এই ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন বিখ্যাত বিপ্লবী এবং শুধু তাই নয়, তিনি ভারতবর্ষে বিপ্লবী আন্দোলনে অনেক ভূমিকা গ্রহণ করেছেন। আমরা অনেকেই জানি না। তিনি বিখ্যাত ব্যক্তিত্ব। তিনি বিদেশে গিয়ে বার্লিন কমিটি গঠনে তার একটা বিশাল ভূমিকা ছিল। বিদেশে গিয়ে বিপ্লবী আন্দোলন গঠনেও তার বিশাল ভূমিকা ছিল, ঠিক আছে। এবং ভারতবর্ষে পরবর্তীকালে কমিউনিস্ট আন্দোলনে তিনি একজন পুরোধা পুরুষ, বুঝেছ? যাই হোক, তো এইগুলো আমি তোমাকে একটু জাস্ট জানিয়ে দিলাম যাতে তোমরা একটু বুঝতে পারো। এরপরে প্যারাগ্রাফ দেখো, উপনিবেশ বিরোধী আন্দোলন ও চূড়ান্ত স্বাধীনতা অর্জনের নিরিখে বিচার করলে প্রথম পর্বের বিপ্লবী কার্যকলাপ খুব একটা সফল হয়নি। নানান কারণে তাদের অধিকাংশ কর্মসূচি হয় ধরা পড়ে গিয়েছিল এবং অথবা ব্যর্থ হয়েছিল।
তাছাড়া প্রয়োজনের কারণে তাদের কাজকর্ম গুপ্ত হওয়ার ফলে বৃহত্তর সামাজিক আন্দোলনের কর্মসূচি হাজির করতে পারেনি বিপ্লববাদী আন্দোলন। কিন্তু তাদের কাজকর্ম জানাজানি হয়ে যাওয়ার পর সমাজে তার প্রভাব পড়ত। ব্যক্তিগত স্তরে বিপ্লবীদের আদর্শ ও সাহস অনেক ক্ষেত্রেই অনুপ্রেরণার বিষয় হয়েছিল। তবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনকে ধর্মপন্থী ভিক্ষাবৃত্তি থেকে ভালো মনে করলেও সবাই সেই পথে চলতে চাননি। ঠিক আছে, যাই হোক, তাহলে এই যে এত অবধি উপনিবেশ বিরোধী আন্দোলন এবং চূড়ান্ত স্বাধীনতা অর্জনের নিরিখে বিচার করলে এখান থেকে শুরু করবে, এবং এই যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনকে নরমপন্থী ভিক্ষাবৃত্তির থেকে ভালো মনে করলেও সবাই সেই পথে চলতে চাননি, এত অবধি এটা হবে হচ্ছে বাংলার প্রথম পর্বে বিপ্লবী আন্দোলনের সীমাবদ্ধতাগুলি কি কি। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে বাংলার প্রথম পর্বে বিপ্লবী আন্দোলনের সীমাবদ্ধতাগুলি কি কি ছিল। ঠিক আছে, এইবারে আমি আজকে এইখানেই রাখলাম, পরদিন আবার বাকিটা আমি করিয়ে দেবো এবং তারপরে কিন্তু ষষ্ঠ অধ্যায় আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আজকে যতখানি করালাম তোমরা ভালো করে বুঝবে, এবং তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা বৃহস্পতিবার তোমাদের গুগল মিটের ক্লাস আছে, সেখানে আমরা বলবে, এবং কিছু জানার থাকলে নিশ্চয়ই আমি তোমাদের কৌতূহল নিরসন করবার প্রয়াস চালাবো। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি।